আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো? আলহামদুলিল্লাহ। আমি মুফতি নুরুজ্জামান নোমানী বলছিলাম ভাইজান। জি জি জি। ভাইজান বাসার সবাই ভালো আছে? ভাই বাচ্চারা? জি জি, সবাই ভালো আছে। আচ্ছা, আমি ছোট্ট একটা জিনিস জানতে চাচ্ছিলাম ভাইজান আপনার কাছ থেকে, যদি অনুমতি দেন তাহলে আমি একটু বলবো আর কি। বলেন। আমরা ইসলামী অঙ্গনে যারা আছি আমরা সবাই তো আপনার ভক্ত, আমরা আপনাকে অনেক মহব্বত করি। আপনার সুন্দর চমৎকার উপস্থাপনা, বাচন ভঙ্গি, সুন্দর বলতে পারেন, সুন্দর লিখতে পারেন, আপনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি। তো এই যে হাসিনা পালানোর আগ পর্যন্ত আপনার যে ভূমিকা দেখলাম চমৎকার, এখন আবার তার পতনের পরে আপনার লেখাগুলা বলাগুলা কেমন জানি মনে হইতেছে। এর মধ্যে আজকে আবার একটা লেখা দেখলাম আপনার, যে এটা নীরব বিপ্লব ঘটিয়েছে জামাত। এই যে লেখাটা দিচ্ছেন, আপনি লেখছেন, পুরাটা আর বলার দরকার নাই, আপনি তো যা লেখছেনই। কিছু বুঝতেছি না, এই জন্য আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম যে ঘটনাটা কি, আসলে কি আমরা বুঝতে পারতেছি না, নাকি আপনি আমাদেরকে বুঝাইতে পারতেছেন না? আপনি তো আপনারা বুঝতে পারতেছেন না, কারণ হলো কি, যেভাবে খোলামেলা বললে আপনারা বুঝতে পারেন, ওইভাবে খোলামেলা বলা সম্ভব না। জি। তো যার জন্য যে জিনিসগুলো বলছি, এখন তো সবাই তো ইউনূস সাহেবকে তেল মারতেছে, আওয়ামী লীগের গালি দেওয়া তো খুব সহজ একটা বিষয়। তখন আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে এগুচ্ছি। মনে করেন যে বিরাজনীতিকরণ, এখন যে জিনিসটা হচ্ছে এটা হলো রাজনীতিকরণ। এখন আওয়ামী লীগের শেষ করা হয়েছে, ঠিক আছে? জি। শেষ করা হয়েছে, এখন জামাতকে পচানো হবে, তারপরে বিএনপি কে শেষ করা হবে, এরপরে রাজনীতির পুরো অঙ্গনটা শূন্যতা বিরাজ করবে। বুঝতে পারছেন? তখন এনিথিং মাইট হ্যাপেন, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। বুঝতে পারছেন? জি জি জি। এই জন্য বাংলাদেশে একটা রাজনৈতিক পরিস্থিতিটা, রাজনীতি যেন করতে পারে মানুষ, এই জন্য মূলত আমি একটা সচেতনতা সৃষ্টি করছি। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এর বাইরে আমার কোনো, এখন আপনি তো ওয়াজই করতে না পারেন, মসজিদে মিম্বরে গিয়ে কথাই বলতে না পারেন, এখন তো তবু বলতে পারতেছেন, এটা তো বেশি দিন বলতে পারবেন না তো। কিন্তু এখন যদি মুখ বন্ধ রাখেন এবং না শোনার ভান করেন, এবং যদি হয় এই যে চ্যাংরা ফুলাফানরা যা কিছু করতেছে, আপনি যদি এইটার সাথে সাথে লাফান যে স্বাধীনতা পেয়ে গেছি। জি। তো যার জন্য এটা হলো যে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা জিনিসই, আমার আল্লাহ আমাকে যতটুকু হিকমা দিয়েছে, আমি আমার মতো স্থানকাল পাত্র ভেদে ওই জিনিসগুলো বলে যাচ্ছি। বুঝতে পারছেন? জি জি জি। এখানে জামাত সবসময় একটা ঐতিহাসিক ভুল করেছে, সবসময়, এখন শুরু থেকে। জি। তারা ব্রিটিশ আমলে সারা জীবন ব্রিটিশদের বিরোধিতা করছে, যখন দুই ভাগ হয়ে যাবে তখন পাকিস্তানের বিরোধিতা করেছে। আচ্ছা, গেল, এরপর পাকিস্তানে তারা ঢুকতে পারে নাই, পাকিস্তানে আসছে, ভারতও তাদেরকে রাখে নাই, তারাই দিছে, পাকিস্তানে আসছে, পাকিস্তানে তাদের বিরুদ্ধে তাদের আবুল আল্লাহ মওদুদের সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসির অর্ডার দিয়ে দেওয়া হয়েছে, গেল এটা। বাংলাদেশে তারা আসছে, বাংলাদেশের পাকিস্তানের সাথে তার কোনো ভালো সম্পর্ক ছিল না। হঠাৎ করে ওই মুক্তিযুদ্ধের ৩-৪ মাস আগে হঠাৎ করে টিক্কা খানের সাথে তাদের বন্ধুত্ব হয়ে গেল, এই রাজাকার আলবদর আর শামস। বুঝতে পারছেন? জি। এই হলো অবস্থা। বাংলাদেশেও একই ঘটনা। এই যে এখন যে দেখেন, এই বর্তমান সরকারের সাথে সবচেয়ে ভালো মহরম সম্পর্ক হলো জামাতের। তো এদের কারোর সাথে কিন্তু এর কোনো পরিচয় ছিল না, সম্পর্কই ছিল না। তারা এই জামাতকে ডাইকে নিয়ে ধরে তাদের সংগঠন আছে, লোকজন আছে, তারা এটাকে ব্যবহার করতেছে। ব্যবহার করার ফলে আলটিমেটলি বিএনপির সাথে তাদের সম্পর্ক অনেক জায়গাতে গন্ডগোল লেগে গেছে, বিভিন্ন সরকারি অফিসগুলো, যে এক জায়গায় জামাত ঢুকতে চাচ্ছে, আর এক জায়গায় বিএনপি ঢুকতে চাচ্ছে। বুঝতে পারছেন? জি। এই জিনিসগুলো তো আমি বুঝতে পারতেছি, অনেকগুলো আমি কিভাবে মুখ বন্ধ করে রাখবো বলেন? না, আসলে জামাত এর সাথে বিএনপির যে দূরত্ব সৃষ্টি হয়েছে, আপনি বলতেছেন যে এক জায়গায় বিএনপি ডুববার চাইতেছে, আরেক জায়গায় জামাত ডুববার চাইতেছে, আসলে কি এর কোনো নিশ্চিত নিউজ আপনার কাছে আছে? হাজার 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 হাজার, একটা দুটা না, পুলিশ সচিবালয় থেকে শুরু করে আপনার সব জায়গাতে এই ঘটনাগুলো ঘটতেছে। একজন বুদ্ধিজীবী বা সচেতন রাজনীতিক বা সাবেক এমপি হিসাবে আপনারও তো কিছু ভূমিকা নেওয়ার আছে। এই মুহূর্তে সবাই তো আপনাকে একজন, এই কথাগুলো আমার ভূমিকা নেওয়ার না, আমি তো ভূমিকা কেন্দ্রীয় পর্যায়ে আমার কোনই না, এখন ওরা কেউ আমার কথা শুনবে না। আপনি যে লোক ধরেন এখন স্বাস্থ্য বিভাগের ডিজি হবে, কথায় কথা জামাতের লোক,
বা একটা পোস্ট হবে, সেখানে বিএনপির 10টা লোক ঢুকতে চায়, তো এইটা তো এরা তো তারেক রহমানের কথাও শুনতেছে না, জামাতের আমিরের কথাও শুনতেছে না। তার যতটুকু ক্ষমতা যেখানে থাকে এই জায়গাগুলোতে তারা এইভাবে ওই কাজগুলো করতেছে, এটা কোনো সেন্ট্রাল কমান্ডে হচ্ছে না। বুঝতে পারছেন? জি। তো এগুলো নিয়ে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে দেশে, যেটা আমাদের অর্থনীতি, ব্যাংকিং, সমাজ ব্যবস্থা সবকিছু এলোমেলো করে দিচ্ছে। ঠিক আছে? এখন আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি তো খুব ভালো মতোই জানেন দীর্ঘদিন যাবৎ এই দেশের মধ্যে জামাত ইসলামী একটা নির্যাতিত দল। আপনি অনেক লেখছেনও এই বিষয়ে ভাইজান। আপনি সাইদি সাহেবের স্মৃতিচারণ করছেন, আব্দুল কাদের মোল্লা সাহেবের স্মৃতিচারণ করছেন, এবং আপনি ওনাদের সম্পর্কে যা দেখছেন, জানছেন, কথাবার্তা বলছেন, পজিটিভ দৃষ্টিকোণ থেকে সব উল্লেখ করছেন, যার জন্য আপনার প্রতি সবাই আরো বেশি আগ্রহী হয়েছে যে আপনি একজন ইনসাফ ভিত্তিক লেখক এবং গবেষক, এই একটা ধারণা হয়েছে। এখন আপনি এই মুহূর্তে একটু আগে জামাতের ব্যাপারে যা বললেন বিএনপির সাথে মিলাইয়া, তো এখন জামাত একটা দীর্ঘদিনের নির্যাতিত দল হিসাবে, মাজলুম দল হিসাবে এই মুহূর্তে জামাতের কি করণীয়, এই ব্যাপারে আপনারও তো একটু ভাবার দায়িত্ব আছে। মানে ওটা লিখবো, ধীরে ধীরে লিখবো। মূল ব্যাপার শুনেন যে আমার মানে প্রত্যেকটা দলের মধ্যে হলো কি, আপনি যখন মরুভূমিতে মানুষ পিপাসার মধ্যে পড়ে, ঠিক আছে, জি। আর হঠাৎ করে যদি পানি, এক বোতল পানি দেওয়া হয়, সে লোকটা পানি খেলে মরে যাবে সাথে সাথে। এখন আমরা গত 15 বছর যাবৎ সবাই বিএনপি আওয়ামী লীগের দ্বারা এইভাবে নির্যাতিত হয়েছি। তো হওয়ার ফলে এই যে এখন যে ফ্রিডমটা আসছে, ফ্রিডমটা উপভোগ করার জন্য যে ধরনের যোগ্যতা, মেধার যা কিছু দরকার, এটা ডক্টর ইউনূস থেকে শুরু করে এখন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যারা রাজনৈতিক দলগুলো আছে, কারোই মানসিক প্রস্তুতি নাই। বুঝতে পারছেন? মানসিক প্রস্তুতি নাই। ফলে কি যে হচ্ছে সারা দেশে এটা বলার মতো না। পুলিশ তামসা দেখতেছে এবং এখানে সবকিছু সাজানো। ধরেন আপনি এক লোক, এক রাজা রাজ্য দখল করছে, ঠিক আছে, জি। কিছুতেই রাজ্য দখল করে সেই বাহিনীদেরকে কন্ট্রোল করতে পারতেছে না, তারা গেরিলা যুদ্ধ করতেছে। তখন এক বুদ্ধিমান লোকের কাছে জিজ্ঞাসা করলো যে আমি তো এদের সাথে যুদ্ধে পারতেছি না, কি করা উচিত? তো সে বললো যে বিভিন্ন জায়গাতে আপনি ওই মদের ড্রাম রেখে দেন, ভালো খাবার রেখে দেন, আর বাদ্য বাজানোর যে সারিন্দা ওইগুলো রেখে দেন, আর ভালো জামা কাপড় রেখে দেন। তারপর 6 মাস পরে আসেন, দেখেন কি হয়। এরপর দেখা গেল ওইগুলো খেয়ে গিয়ে সবগুলো মোটা হয়ে যুদ্ধ করার ক্ষমতা সব হারাইয়া 6 মাস পর রাজা বিনা যুদ্ধে সেই এলাকা দখল করে ফেলল। বুঝতে পারছেন? এটা হলো আজ থেকে 5000 বছর আগের ঘটনা, এটা লিখিত হিরোডোটাসের বইতে। এখন এই যে আমাদের যে বুভুক্ষ, মানে 5 তারিখ পতনের মধ্যে 6 তারিখের মধ্যেই টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে সমস্ত টোল কেন্দ্র আছে, যে সমস্ত যেখানে যেখানে আওয়ামী লীগ চালাইছে, সেগুলো দখল করতে আমাদের একদিন সময় লাগে না, সাথে সাথে দখল করা হয়ে গেছে। কিন্তু এই দখলটা করছে কারা? এই দখল করেছে যাদের ক্ষমতা আছে, তারাই করছে, যার যেখানে ক্ষমতা আছে। এদের সব বিএনপি করছে, নট লাইক দ্যাট। আমাকে জামাতের এক আমির, জেলা আমির ফোন করে বলল যে তার বাড়ি মানে ছিনতাই করছে এবং তার মোবাইল টোবাইল, স্ত্রী সবকিছু নিয়ে গেছে। জামাতের আমির পটুয়াখালী জামাতের আমির শাহ আলম সাহেব টেলিফোন করে ফোন বললো। আমি বললাম যে আপনি ক্ষমতা আপনার, আপনার এখানে আপনার বাড়িতে হলে কি করতে, এইটাই তো আমি এখন কি করতে পারতেছি না। আওয়ামী লীগের জমানাতে কেউ আমার বাড়ি হামলা করে নাই, কেউ আমার বাড়ির থেকে করে নাই। এই আওয়ামী লীগের পতনের পর আমার বাড়িতে আক্রমণ হলো কেন? আপনি বুঝতেছেন ঘটনা কিভাবে ঘটতেছে? জি। এই হলো অবস্থা। তো ওইটাই সতর্কতা, যে একটা শুধুমাত্র একটা নীরব একটা ভর্তি হবে না, তো ওটাকে কাজে লাগানোর জন্য আপনার যোগ্যতামূলক লোক লাগবে, সেন্ট্রাল কমান্ড লাগবে, সব মিলিয়ে। ভাইজান, আমরা আলহামদুলিল্লাহ পুনরায় স্বাধীনতা অর্জন করছি আওয়ামী দুঃশাসন থেকে। 71 সালে যে স্বাধীনতা অর্জন করছিলাম, এরপরে নামাজ তো হয়েছে তো। ভাইজান, আমিও নামাজ পড়ব। এই সংক্ষেপে এই 2 মিনিটের মধ্যে আমি একটু কথা বলে শেষ করে নেই। সেটা হচ্ছে, আমরা 71 সালে যে স্বাধীনতা পাইছিলাম, সেই স্বাধীনতায় আমরা খুশি হয়েছিলাম, কিন্তু বাস্তব স্বাধীনতা আমরা উপলব্ধি করতে পারি নাই। আমরা একটা দলের কাছে, একটা ব্যক্তির কাছে, বা একটা ব্যক্তির দোসরদের কাছে আমরা জিম্মি হয়ে আসছিলাম এতদিন, যার শেষারত অনেকেই দিচ্ছেন এবং আমাকেও দিতে হয়েছে। 1.5 বছর আমিও কারাগারে ছিলাম এই আওয়ামী দুঃশাসনে আমলে। তো এখন কথা হচ্ছে, আমরা পুনরায় 24 সালে যে স্বাধীনতা অর্জন করছি, আমরা এইটা ধৈর্য রাখতে হবে, এবং ধৈর্য রাখার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান দিয়ে কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনি এই দেশের একজন সুনাগরিক এবং সুবক্তা, সুচিন্তাবিদ এবং একজন
ভালো বুদ্ধিজীবী হিসাবে সবার কাছে সমাদৃত গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, এবং আওয়ামী দুঃশাসনের আমলে আপনিও কিন্তু অনেক নির্যাতিত হয়েছেন, এটা আপনিও জানেন, আমরাও জানি। তো সবকিছু মিলে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করি। আপনার কাছে আমার অনুরোধ, এই জামাতে ইসলামী যে মাজলুম সংগঠন দীর্ঘদিন কত ধরনের জুলুমের শিকার হয়েছে, এটা আমি আর এখন বইলা সময় নষ্ট করতে চাইতেছি না, যেহেতু নামাজের সময় হয়ে গেছে। আপনার কাছে আল্লাহর ওয়াস্তে অনুরোধ ভাইজান, এই দেশটা সুন্দর রাখবার জন্য আপনার কিছু ভূমিকা রাখতে হবে। যদি জামাত ইসলামের যে সম্মানিত দায়িত্বশীলগণ আছেন, কেন্দ্রের, মহানগরের সব দায়িত্বশীলরা আলহামদুলিল্লাহ আপনারা চিনে, আপনি যদি ওনাদের সাথে কথা বলতে চান, আমার মনে হয় সবাই আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে। তো জামাত ইসলামের কিঞ্চিত আপনার ওই যে আমিরও তো আমার বাসায় গেছে, মানে বাসায় গেছেন, একটা শফিক গেছে, সেলিম সাহেব গেছে, এরা সবাই গেছে আমার বাসায়, অফিসও সবাই আসছে, ডক্টর লোক। জি জি, ঠিক আছে, আমার দিক থেকে যতটুকু করার করবে ইনশাআল্লাহ ভাই। আমার অনুরোধ এইটাই ভাইজান, জামাতের যেন উপকার হয়, আপনি ওই ধরনের ভূমিকা রাখেন, কারণ জামাত যেন আর পুনরায় কোনো জুলুমের শিকার না হয়, আপনি সেই দিকে লক্ষ্য রেখে একটু বলবেন, কলম চালাইবেন, এটাই আপনার কাছে আমার অনুরোধ। আমরা যেন ব্যতীত না হই। এখন যেখানে পা দিচ্ছেন এখানে দেয়ার ইজ নো ওয়ে, আপনি যেখানে আপনি গেছেন এখান থেকে দুর্ভোগ না পোহায় আপনি ফেরাতে পারবেন না। অলরেডি জামাত ফাঁদে পা দিয়ে ফের, বুঝতে পারছেন ঘটনাটা? তাদের তো ক্যান্টনমেন্টে যাওয়াটাই ঠিক। জামাত আপনি যে হঠাৎ করে পার্বত্য অবস্থা থেকে সেনা প্রধান করার পর সঙ্গে সঙ্গে ক্যান্টনমেন্টে দাওয়াতে গেল, আপনি কাজ করতে অনুমতি নিয়ে গেছিলেন, মজলিসের বৈঠক হয়েছে, সাধারণ জনমত আছে, সেখানে গেছেন কেন? না, সেই দাওয়াতে তো প্রত্যেক রাজনৈতিক দলের দায়িত্বশীল যারা গেছে, না প্রত্যেক রাজনৈতিক দলের যারা গেছে তারা সবাই দুর্ভোগ হবে। যারা গেছে বিএনপি, যারা গেছে জোনায়েদ সাকি গেছে, যারা গেছে প্রত্যেকটা লোকের এই কর্মফল ভোগ করতে হবে। জাস্ট ওয়েট। এখন আপনি একটা কাজ করেছেন, সেই কাজের তো ফল আপনাকে ভোগ করতেই হবে। মানে দিল্লি কি এরকম প্ল্যান করতেছে আপনি বলতে চাইতেছেন? জি, এটা সেই প্ল্যান অনুযায়ী সবকিছু। সেই প্ল্যান কি আপনি সফল হইতে দিবেন? আপনারও কিন্তু ভূমিকা আছে। আপনিও কিন্তু বাংলাদেশে বিশাল একটা ফিগার এখন। না, আমার কোনো ভূমিকা নাই। আমি শুধুমাত্র জানি বলি তো এই কথাগুলো এখনো বললাম, এই নাহলে তো আমি তো বলতাম না। আমি যদি চাইতাম যে এই জিনিসটা, আমি এই কথাগুলো কেন বলতেছি, আমি এই কথাগুলো বলতেছি যে জামাত বানানো যারা, ইভেন আমাদের মির্জা ফখরুল সাহেব গেছেন ওখানে, খুব রং কাজ করছেন, খারাপ কাজ করেছেন। এই যে হুট করে ধরেন এখন এই যে 24 ঘন্টার মধ্যে ফালু চলে আসছে বাংলাদেশে, গিয়াসউদ্দিন আল মামুন মুক্তি পেয়েছে এবং তারা ঘোরাফেরা করতেছে। আপনি বুঝতে পারছেন এগুলো জনগণের কি পরিমাণ চলে আসবে? কিন্তু বিএনপি তো এখন আপনার দল, আপনি তো বিএনপির হাইকমান্ডের সাথে কথা বলতে পারেন। না, সব কথা দুনিয়াতে যে আপনি টেলিফোন করছেন আমি কথা বলছি, মানে জ্ঞান খুব দামি একটা জিনিস, আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত, হিকমা। এটা এমন জিনিস না যে সাইডের সাথে আমার ডাইকে গিয়ে বলতে হবে। আমার কাছে আমি কখনো এই জিনিসটা করিনি, বুঝতে পারছেন ঘটনাটা? না, সাইডে বলে না ভাইজান, কিন্তু দেশকে ভালোবাসলে, দেশের মানুষকে ভালোবাসলে কিছু কিছু কাজ সাইডেই করতে হবে। আপনি যখন একটা বিপদের লক্ষণ দেখবেন, তখন এই বিপদ থেকে সবাইকে মুক্তি দেওয়ার জন্য আপনি সে কাজ করতেছি, সে কাজ আমার অ্যাঙ্গেল থেকে যেটা খুব সফট ওয়েতে লিখতেছি, বলতেছি সব ওয়েতে। এখন যদি কেউ জিনিস সেটা না বুঝে, এই যে আমি ডক্টর ইউনূস সম্পর্কে ডাইরেক্ট সরাসরি বলতেছি যে হি ইজ ইন রং, ভুল কাজ করতেছে, যে কাজগুলো করতেছে একটা কাজও সঠিক হচ্ছে না তার, হ্যাঁ, সে বিপদে পড়বে। এখন এই কথাগুলো এই সময়টাতে আমি যদি না বলে তারে বলি যে সে 100% রাইট, তাহলে আপনি তো তাকে গুকরা সাহেবের খাপড়ার মধ্যে বলে দিলেন। না, 100% রাইট কাউকেই বলা যাবে না, কারণ মানুষ ভুল ত্রুটি উঠবে না। কিন্তু এই জন্য চতুর্দিকে আপনারা যারা আছেন, আপনাদের এখন দায়িত্ব আছে ভাই, অনেক একজন পদে আছে। এখন যে তাদের মধ্যে পড়ে গেছে কেউ দায়িত্ব পালন করার মতো নাই, নো ওয়ান। মূল ব্যাপার হলো যখনই আপনার একটা এরকম অবস্থা সৃষ্টি হচ্ছে, আপনি আমার মানে এটা এই যে টোটাল প্রশাসন, রাষ্ট্র ব্যবস্থা সবকিছু সাজানো শেখ হাসিনার, সবকিছু মোদির। আপনি সেই ঘরের মধ্যে ঢুকবেন, ঢুকার আগে আপনি আমাদের সবার সাথে আলোচনা করে নেবেন না? সবাইকে নিয়ে তো ঢুকতে হবে। আলোচনা না করে আপনি ঢুকে গেছেন, ঢুকে গিয়ে আপনি বিপদের মধ্যে পড়ে এখন আমি আপনার ওখান থেকে কিভাবে বাঁচাবো? আপনি তো ঢুকে গেছেন ওর মধ্যে, বুঝতে পারছেন? জি, কিচ্ছু করার নেই এখানে। রাখি ভাইয়া, রাখি। জি ভাইজান, ইনশাল্লাহ আবারও কথা হবে, দোয়া চাই। ওকে, আসসালাম। জাযাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম।